নমস্কার। আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের লেখা গল্প জ্যাক অ্যান্ড জিল। এই গল্পের দ্বিতীয় পর্ব। শিলাজিৎ বাবু বাড়ি ফিরে ধরা চুড়ো খুলে চায়ের কাপ হাতে নিয়ে বললেন, পোস্টমর্টেম রিপোর্টে মিহির অনুমানের সপক্ষে একটা অকাট্য প্রমাণ পাওয়া গেছে। ডক্টর খেয়াল করেছিলেন নাকের কাছে বিন্দু বিন্দু কালো দাগ। ময়না তদন্তে জানা গেছে ওখানে নাকি নাকে ক্লোরোফর্ম চেপে ধরার জন্যই সেটা হয়েছে এবং অচৈতন্য করে ঠেলে ফেলেছিল। খুন, মিহি বলল। কিন্তু বন্ধ ঘরে মার্ডারার পৌঁছালো কিভাবে? মোটিভই বা কি ছিল? শিলাজিৎ বাবুর কথার মধ্যেই কলিং বেল বেজে উঠল। দরজা খোলার পর লোকটা বলল, আমার নাম শিবেন বর্মন, দার্জিলিংয়ে থাকি। ফিলিপ আমার বন্ধু ছিল, একসময় ব্যবসার অংশীদারও ছিল। দরজায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোক মাঝ বয়সী ঈষৎ বেটে এক ভদ্রলোক। লোকটাকে ভেতরে বসিয়ে শিলাজিৎ বাবু জিজ্ঞাসা করলেন, মানে ফটো স্টুডিও? শিবালিক স্টুডিও আমরা দুইজনেই চালাতাম। আজ ফিলিপের মৃত্যুর খবর পেয়ে বাগডোগরা থেকে ফ্লাইট ধরে এখানে এসেছি। খোদ পুলিশের বড় কর্তার হাউজিংয়ে উঠে শটান আপনার কাছে এলাম। কেন ব্যবসা ছেড়ে দিয়েছিল? কেন? এটা একটা রহস্য। ফোন ক্যামেরার যুগেও স্টুডিও রমরমে চলছে। দুষ্প্রাপ্য ফটোগ্রাফ কিনতে আসতো বিদেশিরা, আর সেই টাকাতে সেই উপার্জনে ধরেই ফিলিপ যেভাবে বিলাস জীবন কাটাতো তাতে স্টুডিওর রোজগারে সম্ভব নয়। অন্য কোনো ব্যবসা ছিল? মিহি হঠাৎ প্রশ্ন করল। লোকটা ঠোঁট উল্টে বললেন, না। তাহলে আমি অন্তত জানতাম। তবে শেয়ার বাজারের ফাটকা খেলেও রোজগার করত সে। তারপর হঠাৎ পাহাড় ছেড়ে কলকাতায় চাকরি করতে চলে এলো। তার ফিলিপের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল? ও খুব খরচে ছিল, যথেষ্ট রোজগার করত। তবে তাহলে আপনি আমাদের কাছে কি জানতে এসেছেন? আমি ব্যবসার কাজে কলকাতায় এসেছিলাম। আজ সকালে ফিলিপের ডেরায় আসি। এখানে যাতায়াতের সূত্রে প্রতিবেশী জয়দেব বাবুর সঙ্গে আমার আলাপ ছিল। উনি কাল সন্ধেবেলায় ওনার নাতনির জন্মদিনের অনুষ্ঠানে আমাকে ডেকেছিলেন। কিন্তু ফিলিপকে কাল একটু অন্যমনস্ক দেখছিলাম। বার্থডে পার্টির মধ্যেই হঠাৎ আমায় বলে, শিবেন, আমার জীবন এই আছে এই নেই, তোকে একটা গুপ্ত ঠিকানা জানিয়ে দিয়ে যাব। সেটা পেলেই জেনে যাবি কে আমার শত্রু। এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। ভদ্রলোক ও আমিও বিস্মিত গলায় বললাম,
গুপ্ত ঠিকানা? কোথায় বা খুঁজবো? উত্তরের প্রসঙ্গে ফিলিপ একটু থেমে একটু স্থিরভাবে হেসে বলল, কারণ এটা সেখানে আছে, বিকজ ইট ইজ দেয়ার। তারপর সহসা সে চুপ হয়ে গেল। হঠাৎ মেতে উঠল গল্প গুজবে। আমারও ট্রেন ধরার তাড়া ছিল, মেল ধরতে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। কখনই যে ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইলে নেট ছিল না। নেট অন করে দেখি ফিলিপ হোয়াটসঅ্যাপে এই মেসেজ পাঠিয়েছে। শিবেনবাবুর হাত থেকে মোবাইলটা নিয়ে শিলাজিৎ বাবু মেসেজগুলো জোরে জোরে পড়লেন। তোকে বলেছিলাম, বিকজ ইট ইজ দেয়ার। তারপর 3খানা মেসেজ পাঠিয়েও ডিলিট করা হয়েছে। সম্ভবত সন্ধ্যায় না বলা কথা আপনাকে হোয়াটসঅ্যাপে জানাতে চেয়েছিলেন, কিন্তু কেন সেগুলো তিনি মুছে দিয়েছিলেন? নাকি অন্য কেউ মুছে দিয়েছিল? মিহির গলায় চাপা উত্তেজনা। কাকু, ফিলিপ ঠাকুরের মোবাইল পাওয়া যায়নি? না। IMEI নম্বর থেকে ফোন ট্র্যাক করার চেষ্টা করছে সাইবার সেল। মিহি বিড়বিড় করে বলল, মেসেজের টাইম রাত 11:40 থেকে 11:43, অর্থাৎ মৃত্যুর ঠিক আগে। পুরোটাই গোলক ধাঁধা, আর সবচেয়ে বড় ধাঁধা জ্যাক অ্যান্ড জিল রাইম আর বিকজ ইট ইজ দেয়ার। পরদিন ব্রেকফাস্টের পর মিহি রুরুকে বলল, সকালে তো ফ্রি আছিস, চল নন্দা আচার্যের সঙ্গে আলাপ করিয়ে দিবি। রাস্তায় যেতে যেতে মিহি বলল, একটা বিষয় ভাবাচ্ছে রে। অপরাধী নিশ্চিত মেসেজগুলো পড়ে তারপর ডিলিট করে ফোনটা লোপাট করেছে। শিবেনবাবু মেসেজগুলো পড়েছে কি পড়েনি সে বিষয়ে খুনির মনে সংশয় থাকবেই। ভদ্রলোক তাই এখন বিপদ সীমায় দাঁড়িয়ে আছেন। ঠিক বলেছিস। ফিলিপ ঠাকুর মেসেজে অপরাধীর পরিচয় জানিয়ে থাকলে খুনি শিবেনবাবুকে টার্গেট করবেই। নন্দাদেবীর বয়স 40-এর আশেপাশে, যথার্থ পর্বতারোহীর মতোই ছিপছিপে চেহারা। দুজন কম বয়সী রক ক্লাইম্বারের উৎসাহ দেখে খুশি হয়ে বললেন, বাঙালি মেয়েরা এখন ক্লাইম্বিংয়ে উৎসাহী হচ্ছে, দেখে ভালো লাগছে। আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছিলাম। ম্যাডাম, আপনার লেখা বই আমি পড়েছি, খুব ইন্সপায়ারিং। আপনার তো ফ্রস্ট বাইটে হাতের একটা আঙ্গুল বাদ দিতে হয়েছিল, মিহি গদগদ গলায় বলল। এই দেখো। মহিলা নিজের হাত দুটো টেবিলে রাখতে দেখা গেল বাঁ হাতের অনামিকার জায়গাটা ফাঁকা। মিহি নিষ্পলক চাহনিতে তাকিয়ে। রুরু হঠাৎ বলল, ফিলিপ ঠাকুর আপনার ফ্ল্যাটে কতদিন ভাড়া ছিলেন? সবে কয়েক মাস। আমার কোম্পানিতে কাজ করতেন, তবে ওনার মানসিক অবসাদের কথা তো জানতাম না। মর্মান্তিক ঘটনা। পর্বতারোহণ সম্বন্ধে কিছু মূল্যবান উপদেশ নিয়ে দুজনে ফ্ল্যাটের বাইরে এলে রুরু জিজ্ঞাসা করলো, কি বুঝলি? ইন্টারেস্টিং, তবে দুহাতে কাটা ছড়া আর
চামড়া ওঠার দাগ। কথাটা বলে উল্টো দিকের ফ্ল্যাটের দরজায় জয়দেব বাবুর নেম প্লেটটা নজরে এলো। লিফট থেকে সিঁড়ি দিয়ে নামার সময় চকিতে মিহির চোখ গেল জয়দেব বাবুর ফ্ল্যাটের পাশে ভেন্টিলেশন শ্যাফটের দিকে। পলকের জন্য সে কি ভাবলো। তারপর দূর দাঁড় করে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, চল আয় রুরু। নিচে নেমে দ্রুত দুজনে বিল্ডিং এর পেছনে ভেন্টিলেশন শ্যাফটের ভিতরে এসে ঢুকলো। খাড়া গম্বুজের মতো শ্যাফটের গা বেয়ে জলের পাইপগুলো উঠেছে। উপরের দিকে তাকিয়ে মিহি স্বগতোক্তি করল, পথ খুঁজে পাওয়া গেল। শ্যাফটের মেঝেতে জমে থাকা ময়লার মধ্যে তার চোখে পড়ল একটা চকচকে ধাতব বস্তু। স্টিলের আংটার মতো জিনিসটা কুড়িয়ে রুরুর চোখের সামনে দুলিয়ে বলল, চিনতে পারছিস? ক্যারাবিনার, ক্লাইম্বিং অ্যাক্সেসরিজ। মিহি কপালে ভাঁজ। মনে হচ্ছে 17 বছর আগের সংবাদপত্রের ডিজিটাল আর্কাইভ ঘাঁটতে হবে। পরদিন শিলাজিৎ বাবু মিহিকে ফোন করে বললেন, আচার্য ডিকশন কোম্পানির কিছু কর্মচারীর সঙ্গে সাদা পোশাকের পুলিশের কথা হয়েছে। ভদ্রলোক কি চাকরি করতেন কেউ জানে না। অফিসে বিশেষ আসতো না। সবচেয়ে বড় কথা, মোটা মাইনে দিয়ে ভদ্রলোককে কেন রাখা হয়েছিল তা নিয়ে কর্মচারীদের মধ্যে কানাকানি চলতো। কোম্পানির রেকর্ড অনুযায়ী লোকটা অ্যান্ড বিস্কুট ডিভিশনের মিডিয়া ম্যানেজার পদে ছিলেন। শেষ কথাটায় যেন মিহির মাথায় বিদ্যুতের ঝলক খেলে গেল। উত্তেজিত গলায় সে বলল, কাকু, আজই একবার ভিকটিমের ফ্ল্যাটে ঢোকার প্রয়োজন। ফরেনসিক টিমের সাহায্য লাগবে। ফোনটা রেখে সে বলল, বোঝা গেল। জ্যাক অ্যান্ড জিল ছড়ার পুরোটা বাংলা হরফে লিখেও অ্যান্ড শব্দটা কেন ইংরেজিতে লেখা? এত হেয়ালি করিস না তো। রুরুর গলায় বিরক্তি। দাঁড়া, আর একটা ফোন সেরে নি বলে সে সেলফোনে একটা নম্বর মেলালো। শিবেনবাবু সেদিন পার্টিতে ফিলিপ ঠাকুর আপনাকে কথাটা বলতে বলতে থেমে গিয়েছিলেন। আপনাদের কথার মাঝে কি কেউ চলে এসেছিল? হ্যাঁ, অবশ্যই। জয়দেব বাবু আর ফিলিপের সেই মহিলা বস। থ্যাংক ইউ। মিহি ফোনটা রেখে বলল, ফিলিপ বাবুর বসে বসে এত রোজগারের উৎস একটাই হতে পারে, ব্ল্যাকমেল। আর সেজন্যই বেঘোরে প্রাণটা গেছে। সেই ব্ল্যাকমেলের ধাঁধা লুকিয়ে আছে ইংরেজি রাইমে, আর হত্যাকারীর প্রাণভ্রমরা রয়েছে ওই ফ্ল্যাটেই। কোথায়? বিকজ ইট ইজ দেয়ার। মিহি চোখ নাচিয়ে বলল। রুরুর হতভম্ব মুখ দেখে বলল, হাদারাম, তুই টি20 খেল, পাহাড় তোর জন্য নয়। মিহি শিলাজিৎ বাবুকে বলেছিল ভেন্টিলেশন শ্যাফট দিয়ে বাথরুমের জানালা গলে ফিলিপের ফ্ল্যাটে ঢোকার একটা রাস্তা আছে। সেই আপাত অসম্ভব পথেই বন্ধ ফ্ল্যাটের ভেতরে ঢুকেছিল এক পর্বতারোহী। তবে 10 তলা থেকে 5 তলায় দড়ি ধরে নামা ওঠা করতে গিয়ে একটা
ক্যারাবিনারি পড়ে যায়নি, আরোহীর হাতেও আঘাত লেগেছিল। বাথরুমের জানলা আর শ্যাফটের কয়েক জায়গায় অপরাধীর ব্লাড স্টেইন আর টিস্যুর চিহ্ন পাওয়া গেছে, যার ফরেনসিক পরীক্ষা করে সেই সঙ্গে পেন ড্রাইভ পাওয়া গেছে ফিলিপের বয়ানের স্বীকারোক্তি, যার থেকে জানা গেছে মাউন্টেনিয়ারিংয়ের জগতের এক ভয়ঙ্কর সত্য, কিছু ফটোগ্রাফ আর কিছু ভিডিও। সে রাতে সেন পরিবারের ডিনার টেবিলে বসে মিহির বলেছিল 2005 সালে কয়েকজন বাঙালি মহিলা পর্বতারোহণ করেছিলেন, সেই অভিযানে বেরিয়েছিলেন। তাদের মধ্যে ছিল এক বাঙালি ব্যবসায়ী পরিবারের মেয়ে নন্দা আচার্য। সেই রাতে সেন পরিবারের ডিনার টেবিলে বসে মিহির 2005 সালের কয়েকজন বাঙালি মহিলা বলেছিলেন বাঙালি মহিলা পর্বতারোহী অভিযানে বেরিয়েছিল। তাদের মধ্যে ছিল এক বাঙালি ব্যবসায়ী পরিবারের মেয়ে নন্দা আচার্য। শৃঙ্গ জয় করার গল্প সংবাদ মাধ্যমে সেই সাফল্য প্রচারিত হয়েছিল, কিন্তু সমসাময়িক কাগজ খুললে অন্য একটা খবরও পাওয়া যায়। সেই দলের ঝিলাম দাস নামে এক পর্বতারোহী নিখোঁজ হয়েছিল। গরিব ঘরের মেয়েটি কোনো একটা ক্রিভাসে চিরঘুমের দেশে রয়ে গেছে। ফিলিপের বয়ান অনুযায়ী এর কিছুদিন পরে তার শোরুমে এক শেরপা কতগুলি ফিল্ম ডেভেলপ করতে তার শিবালিক স্টুডিওতে এসেছিল। ছবি আর ভিডিওতে দেখা যায় শেরপা কাঁধে করে হিলারি স্টেপ থেকে নন্দা আচার্যকে নিয়ে চলেছে। ফিলিপ বুঝে গেছে বাইরের পৃথিবীতে নন্দা সিংহ জয়ের রেকর্ড বাতিল হয়ে যাবে। পেম্বার কাছে মদের ঘুরে জানিয়েছিল ঝিলামি আসল পর্বতারোহী শৃঙ্গ জয় করেছিল। নেমে আসার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পেম্বা তাকে ভুল পথে পাঠিয়ে দেয়, যার ফলস্বরূপ ক্রিভাসের মরণ ফাঁদে ঝিলামি পৌঁছে যায়। আচার্য পরিবারের দেওয়া অর্থে ঝিলামকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পেম্বা বহুদিন নিখোঁজ, সম্ভবত পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বলা তথ্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ছবিগুলো ছিল যা সে অতিরিক্ত রোজগারের ধান্দায় নিজের কাছে রেখেছিল, আর সেটা এখন ফিলিপের জিম্মায়। আর পদ্মশ্রী নন্দা আচার্য পদ্মশ্রী প্রাপককে সেই দিয়ে ব্ল্যাকমেল করার অস্ত্র। ক্রমশ ফিলিপের চাহিদা বাড়ছিল, এমনকি অফিসের মাইনে ফ্ল্যাটও বাগিয়ে নেয়। তারপর নন্দা আচার্য তাকে মেরে ফেলার নিখুঁত ছক কষে। ফিলিপ জ্যাক অ্যান্ড জিল শুনিয়ে অথবা ছড়াটা কাগজে লিখে নন্দার চোখের সামনে টাঙিয়ে রেখে তাকে উত্ত্যক্ত করত। ফিলিপকে মেরে দেওয়ার পর নন্দা কাগজটা দেওয়াল থেকে ছিঁড়ে ফেলেছিল। যদিও কাগজের টুকরোতে অ্যান্ডের দুটো শব্দ দেখা যাচ্ছিল না, জ্যাক অবশ্যই ঝিলাম, আর জিল হলো নন্দা আচার্য, আর শৃঙ্গ জয়ের মুকুট, আর হিল হলো শৃঙ্গ জয়ের মুকুট।
আমি ধন্দে পড়েছিলাম ছড়ার শেষ লাইনটা নিয়ে। তারপর নন্দা আচার্যের কোম্পানির সংক্ষিপ্ত নাম চোখে আসতেই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। শিরোপা তুলে ধরার চক্রান্তটা করেছিল আচার্য কোম্পানি। কিন্তু তুই কি করে বুঝলি জর্জ ম্যালোরির ছবি পেছনে ফিল্ম রোল আর পেন ড্রাইভ থাকবে? মিহি তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ম্যালোরিকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, এভারেস্টে কেন যেতে চাও? উত্তরে ম্যালোরি বলেছিল, বিকজ ইট ইজ দেয়ার। জ্যাক এন্ড জিল গল্পটা এখানেই শেষ হলো। আমার গল্প পরিবেশনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো গল্প নিয়ে আসছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।